বৃহস্পতিবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মুখ বসাতে চায় বিএনপি। বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে। ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ জামায়াতের। হরমুজ প্রণালী বন্ধ হলে বাড়তে পারে খাদ্যের দাম, জাতিসংঘের সতর্কতা। হরমুজ প্রণালীতে মাইন বসালে নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে 150 মার্কিন সেনা আহতের দাবি সংবাদ সংস্থা রয়টার্সের। তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলা, নিহত 6। এবং মিরপুরে প্রথম ওয়ানডে আজ। বাংলাদেশ পাকিস্তানের নতুন শুরু। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো টাইগাররা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এদিন বেলা 11টায় শুরু হবে এই অধিবেশনের কার্যক্রম। সংসদের প্রথম বৈঠকের শুরুতে সভাপতিত্ব কে করবেন তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত প্রতিনিধি হিসেবে কোন সংসদ সদস্যকে এই দায়িত্ব দেওয়া যায়, এক্ষেত্রে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম আলোচনায় রয়েছে। 24-এর গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। 1.5 বছর অন্তর্বর্তী সরকারের শাসন আমলের পর একটি নির্বাচনের মধ্যে গণতন্ত্রের পথে ফিরেছে দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সংবিধান অনুযায়ী কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার 30 দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অর্থাৎ বৃহস্পতিবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার বেলা 11টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশন কতদিন চলবে তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনকালের সময়কাল ঠিক হবে। নতুন সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে কিছু নির্ধারিত কাজ হয়। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা। বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার প্রথম বৈঠকের শুরুতে সভাপতিত্ব করেন। তবে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করার পর প্রকাশ্যে না আসা এবং হত্যা মামলায় গ্রেফতার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় এবার এর ব্যতিক্রম হচ্ছে। এমন প্রেক্ষাপটে ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকের শুরুতে সভাপতিত্ব কে করবেন তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাচিত প্রতিনিধি হিসেবে কোনো সংসদ সদস্যকেই দায়িত্ব দেওয়া হয়। এক্ষেত্রে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম আলোচনায় রয়েছে। সভাপতির সূচনা বক্তব্যের পর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। এরপর তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এই সময়টাতে অধিবেশনে বিরতি থাকে। এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে আবার অধিবেশনের কার্যক্রম শুরু হয়। সাধারণত নতুন স্পিকারকে স্বাগত জানিয়ে সংসদের জ্যেষ্ঠ সদস্যরা বক্তব্য দিয়ে থাকেন। ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে। এতে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন হচ্ছে এই বৈঠক। বুধবার জাতীয় সংসদ ভবনে বেলা 11টায় সরকার দলীয় সভাকক্ষে এই সভা শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে এতে আলোচনা হবে। পাশাপাশি প্রথম অধিবেশনের সভাপতি, স্পিকার, ডেপুটি স্পিকার নির্ধারণ নিয়েও সংসদ সদস্যদের সাথে আলোচনা করবেন সংসদ নেতা। এই নিয়ে আসতে পারে সিদ্ধান্ত। জাতীয় সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে জামায়াত নিজেদের সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
বুধবার জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভার পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি এ তথ্য জানিয়েছেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী। আপাতত সরকারের প্রস্তাব নাকচ। এর আগে গেল ২রা মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐক্যমত্যের ভিত্তিতে তারা সমঝোতায় এসেছেন। রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চান। তিনি আরও জানান, বিএনপির পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে অফার করা হয়েছে তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন। সেটা জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে নির্বাচিত হতে পারে। রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিল একসময় নগরবাসীর স্বস্তির ঠিকানা হিসেবে পরিচিত ছিল। পানি আর সবুজের মেলবন্ধনে গড়ে ওঠা এই জলাশয়ে প্রতিদিনই ভিড় করেন অসংখ্য মানুষ। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে দূষণের মাত্রা, পানিতে ভাসছে বর্জ্য ও মৃত মাছ, ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। ফলে স্বস্তির সেই জায়গায় এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকিতে। বিস্তারিত ফারহান আহমেদ কাউসারের রিপোর্টে। পানি খুবই নোংরা, পিছিয়ে একটা দুর্গন্ধ আসে, যার জন্য আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারতেছি না। আমরা এখানে আসলেও নাক চেপে হাঁটাচলা আমাদের করতে হয়। হাতিরঝিল পানি আর সবুজের মেলবন্ধনে রাজধানীর ব্যস্ত জীবনে একটু স্বস্তির জায়গা। শহরের কোলাহল থেকে দূরে নির্মল বাতাসে হাঁটতে, পরিবার নিয়ে সময় কাটাতে কিংবা সন্ধ্যার ঝলমলে আলোয় নগরের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই এখানে ভিড় করেন অসংখ্য মানুষ। কিন্তু নগরবাসীর স্বস্তির এই ঠিকানায় ধীরে ধীরে হয়ে উঠছে অস্বস্তির কারণ। এই জলাশয়ের পানিতে দিন দিন বাড়ছে দূষণের মাত্রা। জেলে ভাসমান মৃত মাছ, পানির উপরের বর্জ্যের পুরো স্তর সবকিছু স্পষ্ট জানান দেয় জলাশয়টির ক্রমাবনতির চিত্র। একসময়ে নগরবাসীর স্বস্তির ঠিকানা এখন দূষণের দাপটে হয়ে উঠেছে ক্রমেই অসহনীয়। দুর্গন্ধ এতটাই বেড়েছে যে একটু সুবাতাস উপভোগ করার সুযোগ নেই, হাঁটতে হয় নাক চেপে। এখন বেশিরভাগ সময় আসি না আসার কারণটা হচ্ছে এখানকার লেকের পানিগুলো খুবই দূষিত পানি, মানে নোংরা। আমরা এখানে আসলেও নাক চেপে হাঁটাচলা আমাদের করতে হয়, খুবই নোংরা পানি এখানে। আশেপাশে কোম্পানিতে আমরা জব করি, এর জন্য আমাদের যেদিন অফ ডে থাকে আমরা প্রায় এখানে পড়তে আসি। কিন্তু আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানি খুবই নোংরা, যার জন্য বিচ্ছি একটা দুর্গন্ধ আসে, যার জন্য আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারতেছি। আর যদিও আমরা যদি আসলেও আবার আমাদের তাড়াতাড়ি চলে যাইতে হয়। আবার অনেকে দেখা যাইতেছে এইসব সমস্যার কারণে অনেকেই ঘুরতে আসেন। এটা একটা ভালো একটা জায়গা, যেহেতু শহরের ভিতর কোনো ঘোরার জায়গা সহজে থাকে না, সরকার এটা ভালোই একটা করছে। কিন্তু পরিবেশ যদি ভালো না হয় তাহলে এখানে আসাটা ব্যর্থ। পরিবেশের কারণে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। ৩০২ একর আয়তনের হাতিরঝিল এফডিসি থেকে গুলশান পর্যন্ত সংযুক্ত। এই জলাশয়ের পানি দুর্গন্ধমুক্ত রাখতে কর্তৃপক্ষের উদ্যোগ থাকলেও সাধারণ মানুষের অভিযোগ, দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে সেটি দৃশ্যমান নয়। পানিতে বিভিন্ন ধরনের এই ময়লা আবর্জনা আছে, এগুলো যদি পরিষ্কার না করে বিভিন্ন মশা কীটপতঙ্গ সৃষ্টি হতে পারে, যার মাধ্যমে অনেক ধরনের রোগ সৃষ্টি হতে পারে। আমরা চাচ্ছি যে এখানে যাতে এই পানিটা যে দূষিত, এইটা যাতে নিষ্কাশন করে ভালো একটা ব্যবস্থা করে, যাতে এমন একটা পরিবেশ সিটি কর্পোরেশন উপহার দেয়, যাতে এই আশেপাশে যে মানুষজন আছে বা যারা দর্শনার্থী যারা ঘুরতে আসে, তারা যেন একটা সুন্দর একটা মুহূর্ত এখানে উপভোগ করতে পারে। পরিবেশবিদরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকিতে পরিণত হবে হাতিরঝিল। ফারহান আহমেদ কাউসার, জাগো নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুর 10 থেকে মিরপুর 1 ফুটপাত থেকে শুরু করে প্রধান সড়কের বড় অংশই এখন অবৈধ হকারদের দখলে। এতে প্রতিদিনের সঙ্গে হয়ে উঠছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। রমজান মাসে এলেই পথচারীদের দুর্ভোগ যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান, ক্যামেরায় ছিলেন শাহরিয়ার রাকিব। 7টার পরে আইসেন, এখানে তো হাঁটতেই পারবেন না, দোকানের যে ওই পারে তো আরো বেশি থাকে। আর 10 নম্বর গোলচক করে গেলে তো কাম সারছে। এটি মিরপুর 1 মুক্ত বাংলা মার্কেটের সামনের চিত্র। যতদূর চোখ যায় শুধু ভাসমান দোকানের সারি। মার্কেটের সামনে ফুটপাত থেকে প্রধান সড়কের প্রায় 4 ভাগের 3 ভাগই এখন হকারদের দখলে। ফলে
পথচারীদের হাঁটার জায়গা না থাকায় অনেকেই বাধ্য হয়ে সড়কে নামছেন, যা বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। ফুটপাত দিয়ে যে অবস্থা, মানুষের বিকালবেলা যাওয়ার ভয়াবহ অবস্থা। এখন তো চলে যাচ্ছে, বিকালে চলা যায়ই না। তো সঙ্গত কারণেই বেশিরভাগ মানুষ এই রাস্তা এরাই চলে। আর আরেকটা বিষয় হলো, এই রাস্তা বন্ধ থাকার কারণে এই বিকালবেলা মানুষ হাঁটে রাস্তা ওই বাসের কিনার দিয়া। বাসের কিনার হাত থেকে অনেক মানুষ রাস্তার বাসের সাথে ধাক্কা খায়, রিক্সার সাথে ধাক্কা খায়। গ্যাঞ্জাম, অনেক জ্যাম, ধাক্কা ধাক্কি, আরো ফুটপাতটা বেশি বড় হলে ভালো হয়। যারা এই যে বাচ্চা নিয়ে আসেন মহিলা মানুষ, খুবই ঝামেলা, মানে ধরেন এত কম ছোট রাস্তায় হাঁটা চলা খুবই সমস্যা। মিরপুর 1-এর মতো একই চিত্র মিরপুর 10 গোল চত্বর এলাকাতেও। ব্যস্ত এই সড়কের কোন অংশ ফুটপাত আর কোনটি সড়ক তা বোঝা কঠিন। দখলের কারণে যানবাহনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হচ্ছে। এতে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। আসলে আমাদের এখানে ফুটপাতের বেশি সমস্যা করে এখানে যে আইডিয়ালের এখানে যে হোপ মার্কেটটা আছে, এখানে মনে করেন ঈদের মৌসুম, এখানে অনেক মানে ক্রেতার হয়, বিশেষ করে ইফতারের পরটাতে এখানে প্রচুর পরিমাণে হকার বসে যায়। তারপর আবার হচ্ছে আমাদের তদারকিও আছে, আমাদের সিনিয়র সাথে তদারকি আছে, আমাদের সিনিয়র স্যাররা স্পটে থাকে, দেখে আসলে যতটুকু সাধ্যে কোলায় ততটুকু আমরা সবাই মিলে চেষ্টা করি। অন্যদিকে হকারদের দাবি বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় বাধ্য হয়ে তারা ফুটপাত ও সড়কে বসছেন। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালালেও জীবিকার তাগিদে আবারও ফিরে আসতে হয় তাদের। এটা বৈধ না, এখন অবৈধ না, এখন আল্লাহ বানাইছে আমাদের দুর্বল। সরকার তো আশ্বাস দিতেই থাকে কত কিছু করবে, কিন্তু কিছুই তো করে না। আমাদের একটা পুনর্বাসন করে দেন। আচ্ছা, আমরা তো এখানে তো স্থায়ী নেই, এটা আমার বাপের সম্পদ না, জানা আমরা যখন ইয়ে হবে আমরা চলে যাব। আপনাদের পুলিশ টুলিশ কি এখন কিছু বলে না, পুলিশ কিংবা সিটি কর্পোরেশন? না, এখন তো আপাতত কিছু বলে না ভাই। এই যে পলিথিন দিয়ে ইয়া করছেন, এতে এইটা আমরা রাতে খুলে দেই ভাই। এটা সন্ধ্যার পর আমরা বিকাল হলে রোদ হলে খুলে দেই ভাই। এটা রোদের জন্য দিচ্ছি, রোজে তো আমরা সবাই আবার উপরে গাছের পাখির জন্য হাঁকা টাকা করে এই জন্য আমরা সন্ধ্যা হলে খুলছেন। জি, লাস্ট কবে খুলছেন এটা? আমরা পার ডেই তো খুলে দিই, লাস্টের ফার্স্ট না, পার ডেই খুলে দিই, সন্ধ্যার পর হলে খুলে দিই। না, আগে আমরা দেখতাম যে ছোট্ট একটা চকি টকি নিয়ে, এখন কিন্তু বড় বড় একটা চকি, মানে মোটামুটি এখন মনে করছি রমজান মাসে বুঝে দিকে একটু বাড়াইতে পারো না, কিন্তু আগের মতো রাস্তাঘাট রাখে মনে করছি ব্যবসা করতে হবে। ব্যবসায়ী? আপনিও ব্যবসায়ী? একটু আগে যে বললেন ব্যবসায়ী না? না, বললাম যে আমার দোকানটার কথা বললাম, দোকানের কথা বললাম, এই যেটাই। ও, এটাই আপনার দোকান? সরকার আসে, সরকার যায়, কিন্তু সাধারণ মানুষকে দেওয়া যে প্রতিশ্রুতি তার কতটুকু বাস্তবায়ন হয়? রাজধানীর মিরপুর 10 থেকে 1 পর্যন্ত পুরো সড়কের দুধারেই অসংখ্য অবৈধ ফুটপাত দখল করে আছে ব্যবসায়ীরা। নগর পরিকল্পনাবিদ ও স্থানীয়দের মতে স্থায়ী সমাধান ছাড়া এ সমস্যার সমাধান অসম্ভব। কার্যকর উদ্যোগ না নিলে রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়কে যানজট আর ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। রাকিব হাসান, জাগো নিউজ। বড় মৌসুমে সেচের গুরুত্বপূর্ণ সময়ে ডিজেল সংকটে দুশ্চিন্তায় পড়েছেন নড়াইলের প্রান্তিক কৃষকেরা। স্থানীয় বাজারে চাহিদা মতো ডিজেল না পাওয়ায় সময় মতো জমিতে পানি দিতে পারছেন না অনেকেই। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। নড়াইল প্রতিনিধি হাফিজুল নীলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের সাব্বির হোসেন এবার 3 একর জমিতে বোরো ধানের আবাদ করেছেন। জমিতে সেচ দিতে তিনি ডিজেল চালিত শ্যালো মেশিন ব্যবহার করেন। অন্যান্য বছরের তুলনায় ধানের চারা ভালো হলেও সময় মতো পানি দিতে না পারায় দুশ্চিন্তায় রয়েছেন তিনি। এখানে 300% জমি আছে, ধানও খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। ডিজেলের অভাবে আছে ধানগুলো যে কেমন ফ্যাকাশ হয়ে যাচ্ছে, পানির সমস্যা দেখা দিচ্ছে। 2 দিন বাজারে গেছিলাম, লোকাল দোকান, ওরা তেল দিতে পারে নাই। এখন ডিজেলের জন্য আছে, আমরা খুব দুশ্চিন্তায় আছি। শুধু গোবরা এলাকার সাব্বির নন, তার মতো জেলার বিভিন্ন এলাকার কৃষকেরা একই সমস্যায় পড়েছেন। স্থানীয় বাজারে প্রতি লিটার ডিজেল 105 টাকায় পাওয়া যেত, এখন তা 110 থেকে 115 টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও এর চেয়ে বেশি দামও নেওয়া হচ্ছে। সারা বছর ব্লক করেছি, এখন যদি ব্লকের দান মাছ যায় তাহলে তো আমাকে খাওয়ার কিছু নেই সারা বছর। আমি 5 বিঘা জমিতে ধান চাষ করছি, এখন তো মনে করেন চৈত্র মাস, এখন যদি ডিজেলের দাম এভাবে বেশি থাকে তাহলে তো আমার প্রতি একদিন পর একদিন তেল দেওয়া লাগে, ডিজেল দেওয়া লাগে। এখন মেশিন চালাতে গেলে ডিজেলের দাম যদি বেশি হয়, এটা আমাদের খুব দুর্যোগ হচ্ছে। তেল তো বাজারে পাওয়া যাচ্ছে না। বাজারে যে তেল আমরা পাচ্ছি, দিন গেলে দেখা গেল যে 2 দিন 3 দিন ঘোরার পরে 1 লিটার বা 2 লিটার তেল আমাদের দে, সেই দাম ছিল 105 টাকা, এখন দাম 110 থেকে 15 টাকা। তারপরও তেল পাচ্ছি না, কবে তেল আসলে দেবো। আমাকে যদি বাঁচাতে হয় তাহলে এইভাবে বাঁচাতে হবে যে 1 লিটার 2 লিটার এনতে কিনতে একটু কম দামে কিনতে পারি, যাতে বাঁচতে পারি।
আমরা সমিতির থেকে টাকা পয়সা নিয়ে আসছে, এই ক্ষেত কামার করেছি, এখন যে এই কষ্ট করে কিস্তিও দিতে হচ্ছে, লাস্টে যাই যাচ্ছে এই ধান পান যদি না হয় তাহলে আমরা কি খাই বাঁচবো, আর এই কিস্তি কিভাবে শুধাবো বলেন। কেউ বেশি দামে ডিজেল বিক্রি করলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। সেই সাথে কৃষকদের আতঙ্কিত না হওয়ার আশ্বাস এই কর্মকর্তার। লোহাগড়া উপজেলা কৃষি অফিসার সহ উপসহকারীরা প্রত্যেক ডিজেলের দোকান পরিদর্শন করছে। কালকেও আমাদের কালিয়া উপজেলায় পরিদর্শন করছে এবং সেখানে যারা বেশি দামে বিক্রি করতেছে উপজেলা প্রশাসনকে নিয়ে সেখানে মোবাইল কোর্টও পরিচালনা করছে। যদি ডিজেলের সংকট দ্রুত সমাধান না হয় তাহলে বড় মৌসুমে সেচ দিতে ব্যর্থতার কারণে তাদের ফসলের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন জেলার কৃষকেরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে খাদ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা UNCTAD। সংস্থাটি বলছে এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এশিয়ার দেশগুলোতে, কারণ এই প্রণালী দিয়ে পরিবাহিত পণ্যের বড় অংশই এই অঞ্চলে যায়। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে খাদ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যেতে পারে এবং এর সবচেয়ে বেশি প্রভাব এশিয়া মহাদেশে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা UNCTAD। মঙ্গলবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে সংস্থাটি বলেছে প্রণালীটি বন্ধ হলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে এশিয়ায়, কারণ এই জলপথ দিয়ে পরিবাহিত পণ্যের প্রায় 84% এশিয়ার দেশগুলোতে যায়। প্রতিবেদনে UNCTAD বলেছে জ্বালানি, সার ও পরিবহন ব্যয় বেড়ে গেলে তার সরাসরি প্রভাব খাদ্যের দামের ওপর পড়তে পারে। এতে বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উপর জীবনযাত্রার ব্যয়ের চাপ আরও বাড়তে পারে। প্রতিবেদন অনুযায়ী বিশ্বের মোট অপরিশোধিত তেলের 38% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। পাশাপাশি বিশ্বের 29% তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ও 19% তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়েই যায়। UNCTAD-র বিশ্লেষণে আরও দেখা গেছে বিশ্বের জাহাজে করে পরিবহন করা মোট সারের প্রায় 1/3 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এদিকে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে মাইন স্থাপন করলে ইরানকে নজিরবিহীন সামরিক পরিণাম ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই হুমকি দেন তিনি। ট্রাম্পের পোস্টের আগে মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর খবরে বলা হয় ইরান হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র এবং মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের তথ্যকে উদ্ধৃত করে CNN প্রতিবেদনটি প্রকাশ করেছিল। এর আগে হরমুজ প্রণালীর কাছে ইরানের 16টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করার দাবি করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন ইরান যদি প্রণালীতে কোনো মাইন পেতে থাকে তবে সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 150 জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। বুধবার সংবাদ সংস্থাটির একটি এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয় এখন পর্যন্ত যুদ্ধে 8 মার্কিন সেনা নিহত হয়েছেন। এর আগে আহতের এই সংখ্যা কখনো প্রকাশ করা হয়নি। রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের পূর্বে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানায় কেবলমাত্র 8 জন মার্কিন সেনার গুরুতর আহত হয়েছে। তবে রয়টার্সের প্রতিবেদনটি প্রকাশের পর পেন্টাগন এক বিবৃতিতে জানায় আহত সেনার সংখ্যা প্রায় 140 জন। তবে আহতদের মধ্যে অধিকাংশেরই আঘাত গুরুতর নয়। পেন্টাগনের মুখপাত্র সিয়ান পার্নেল জানান আহতদের মধ্যে 108 জন এরই মধ্যে ডিউটিতে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন গুরুতর আহত 8 জনকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক এলাকায় নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। এতে 6 জন নিহত ও অনেকেই আহত হয়েছেন। বুধবার ভোরে এই হামলা চালানো হয়। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে তারা বর্তমানে সেখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সংস্থাটি জানায়, কিছুক্ষণ আগে আরেকটি আবাসিক এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। বর্তমানে রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কাজ পরিচালনা করছেন। রেড ক্রিসেন্টের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় উদ্ধারকারী দলগুলো একটি বিধ্বস্ত ভবনে প্রবেশের চেষ্টা করছে এবং একটি উদ্ধারকারী কুকুর ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় রাস্তার উপর ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে তেহরানে একটি ব্যাংকে বিমান হামলার ঘটনায় এক কর্মী নিহত হয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন করে ব্যাপক হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর তেহরানের রাতভর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। প্রায় 4 মাসেরও বেশি সময় পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি টাইগাররা। এই ম্যাচে টস ভাগ্য মেহেদী হাসান মিরাজের পক্ষে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, অর্থাৎ শাহিন আফ্রিদির পাকিস্তানে আগে ব্যাটিং করবে। পরিসংখ্যানে 2 দলের লড়াইয়ে পাকিস্তান যোজন এগিয়ে। 39টি ওয়ানডের 34টিতেই জিতেছে তারা। বাংলাদেশের জয় মাত্র 5টিতে। তবে আশার কথা হলো টাইগারদের এই 5 জয়ের 4টি এসেছে ঘরের মাঠে। 2015 সালের সবশেষ ঘরের মাঠে পাকিস্তানকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করার সুখস্মৃতিও আছে বাংলাদেশের। শেষ খবর পাওয়া পর্যন্ত 18 ওভার শেষে 5 উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ 59 রান। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বৃহস্পতিবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মুখ বসাতে চায় বিএনপি। বিএনপি সংসদীয় দলের বৈঠক চলছে। ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ জামায়াতের। হরমুজ প্রণালী বন্ধ হলে বাড়তে পারে খাদ্যের দাম, জাতিসংঘের সতর্কতা। হরমুজ প্রণালীতে মাইন বসালে নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে 150 মার্কিন সেনা আহতের দাবি সংবাদ সংস্থা রয়টার্সের। তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলা, নিহত 6। এবং মিরপুরে প্রথম ওয়ানডে আজ। বাংলাদেশ পাকিস্তানের নতুন শুরু। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো টাইগাররা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।